অধিকাংশ গবেষকদের মতে ধর্মরাজের গাজন থেকেই নাকি শৈব গাজনের উদ্ভব হয়েছে। এই বিতর্কে প্রবেশ না করে নিঃসন্দেহে বলা যায়, শিব বা ধর্মরাজের গাজনে এমন কতকগুলি লোক আনুষ্ঠান প্রচলিত আছে যা পরস্পরকে প্রভাবিত করেছে। যেমন শৈব গাজনের অন্যতম বৈশিষ্ট্য হল কালিকা মুখা বা কালিকা পাতার নৃত্য। রাঢ় বাংলার ধর্মরাজের গাজনে এই কালিকা মুখার মুখোশ নাচ অনেক স্থানের উল্লেখযোগ্য অনুষ্ঠান। মুখোশ নাচ অতি প্রাচীন এক লোক নৃত্য শৈলী। মূলত কাঠ দিয়ে তৈরি কালীর মুখোশ পরে এক ধরনের গাজনে সন্ন্যাসীদের আবশ্যিক আচার কৃত্য। এই নাচ দেখতে হলে আপনাকে আসতে হবে মুর্শিদাবাদ জেলার বরঙ্গা থানার হস্তিনাপুর গ্রামে। এই গ্রামের গ্রাম্য দেবতা ধর্মরাজ, সেবায়িত কুম্ভকার সম্প্রদায়। হস্তিনাপুর কথাটি বললেই উত্তরপ্রদেশের মিরাট জেলার স্থানটির কথা মনে পড়ে। হ্যাঁ, যেটি মহাভারতের কুরুবংশের রাজধানী খ্যাত ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানাতেও হস্তিনাপুর বলে একটি স্থান পাওয়া যায়। এই গ্রামটি ঘুরলে ষষ্ঠীতলাতে বৌদ্ধ মূর্তির একটি ভগ্নাবশেষ পাওয়া যায়, যেটি পালসের যুগের মূর্তি বলে বোঝা যাচ্ছে। এই গ্রামে ষষ্ঠীতলাতে পালসের যুগে ত্রিবিক্রম বৌদ্ধ মূর্তির ভগ্নাবশেষ যেমন পাওয়া গেছে, ঠিক সেরকম এই গ্রামের প্রাচীন একটি অষ্টকোণাকৃতি টেরাকোটা কাজ সমৃদ্ধ শিব মন্দির লক্ষ্য করি। এই শিব মন্দিরের গায়ে গ্রামীণ সমাজের বিভিন্ন চিত্র লক্ষিত আছে, যেমন হাঁসের দল, আবার গরুকে রাখালের দল, মাঠে চারণ করার দৃশ্য, হস্তির ছবি, হাঁসের দল। এই দলবদ্ধ সংগঠিত থাকার এক লক্ষণ এই মন্দির গাত্রে পাওয়া যায়। এখানে যেমন একটি শিবের মূর্তিরও ছবি পাওয়া যাচ্ছে। বেশিরভাগ টেরাকোটার কাজগুলি এখন কালের নিয়মে ভগ্নাবশেষ পড়ে আছে। যাই হোক, একথা স্বীকার করা যায় যে এই গ্রামটি একটি অত্যন্ত প্রাচীন গ্রাম, যে গ্রামটির বর্তমানে জনগণের উন্মাদনার উৎসব হচ্ছে ধর্মরাজের উৎসব। হস্তিনাপুরের ধর্মরাজ পুজোর বিশেষ আকর্ষণ মুখোশ নাচ এবং ভাড়ার নাচ। তথ্যসহ ভিডিও তো থাকছেই, তার সাথে এই পুজোর বিভিন্ন মুহূর্তগুলা তুলে ধরব। চ্যানেলটির সাথে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিও। হস্তিনাপুরে ধর্মরাজের পুজো সম্পর্কে সংক্ষেপে জেনে নেব এখানকার টোলের প্রধান অধ্যক্ষ মহাশয়ের কাছে। আমাদের এই ধর্মরাজ পুজো সম্পর্কে একটু জানতে চাইছি, কি কি রীতিতে পালন করা হয় আর কি কি নিয়মকানুন পালন করা হয়। আমাদের ধর্মরাজের মন্দিরটা আমাদের এখানকার নয়। এবার এখানকার নয় বলতে কি, এই ধর্মরাজরা কোথা থেকে এসেছে জানি না, 3 জায়গা থেকে আসার পরে আমার গ্রামে এসেছে। আমার গ্রামে আসাতে আমাদের গ্রামের এই যে ধর্মরাজের মন্দিরটা, এই মন্দিরটা তালিপুর মেয়ারা এখানে জায়গা সমস্ত দিয়ে এক একজনাকে সব ভাগ করে দিয়ে কেউ একটা করা যাবে দুর্বলা, কেউ ওই 12 মাস 15 দিনকার ঢাক বাজাবে, কেউ পূজা করবে, কেউ একটা বলি পাঠা দেবে। এইরকম করে একটা সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। এবারে এই পুজোটা আমাদের বুদ্ধ পূর্ণিমার দিনে, বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় আরম্ভ হয়। বুদ্ধ পূর্ণিমাটা আবার জ্যৈষ্ঠ মাসেও হইতে পারে একবার। তারপরে বুদ্ধ পূর্ণিমাটাই আমাদের মেন পুজো আর কি। এই বুদ্ধ পূর্ণিমার 2 দিন আগে থেকে আমাদের একটা 5 দিনের ভক্ত, একটা 3 দিনের ভক্ত। এই 5 দিনের ভক্তরা 3 দিন আগে দুটুরি নিল পূর্ণিমার 3 দিন আগে, আর 3 দিনের ভক্তরা পূর্ণিমার 1 দিন আগে বা 2 দিন আগে উত্তরি নিল। এবার আমাদের এখানে প্রথম দিন যারা 5 দিনে কামিয়েছে তাদের উত্তরি হয় সন্ধ্যেবেলায়। এখানে একটা জাদুঘাটা বলে একটা খেলা হয়। সেই খেলার পরে পুকুর পাড়ে গিয়ে আমি যাই, সেখানে গিয়ে একটা স্তোত্র পাঠ করি দিয়ে ওখানে উত্তরি করা হয়। এখন বর্তমানে আমার ছেলেও যায়। যাই হোক, যে ওই 3 দিন আসার পরে এবার 5 দিন যখন ওই
3 দিনে পূর্ণিমার আগের দিনটাতে মুক্ত স্নান হয়। এইখান থেকে প্রায় 150 জন ভক্ত উদ্যানপুর হেঁটে যায় এবং হেঁটে জল নিয়ে আসে। জল নিয়ে এসে এখানে ওই মুক্ত স্নানের জলগুলো আমি স্নান করাই। এখন বর্তমানে আমার ছেলে গতবার খুব গঙ্গা করেছে, বাবা বলেছে, আমরা করছি আর কি। এবার মুক্ত স্নানের পরে আবার সে দাদুঘাটা করে নিয়ে গিয়ে ওখানে আরম্ভ হয় ইয়েতে ওই উত্তর পড়ার জন্য। উত্তরটা পড়ে চলে আসার পরে ধর্মরাষ্ট্রবাদ এখানে এসে সব পুস্তক জড়িয়ে দেওয়া হয়। মুখোশটা এখান থেকে আমার গ্রামের ভেতরে নিয়ে গিয়ে রং করার একটা ব্যবস্থা থাকে। এই রং করার পরে আবার 2টোর সময় মুখোশটা নিয়ে আসা হয়। এবার যে খেলে সে এখানে থাকে, কিন্তু যখনই মুখোশ খেলার সময় হয় সে তখন এখান থেকে একটু সরে যায়। তাকে এবার আবাহন করে নিয়ে আসতে হয় আর কি। আবাহন করে নিয়ে আসার পরে 4টের সময় আমাদের এই খেলাটা আরম্ভ হয়। এই খেলাটা মিনিট 10-15 খেলা আর কি। তারপরে আমাদের এখানে একটা ঐতিহ্য আছে যে কোনো একটা বড় বাবলা গাছ, যেটা এখানকার মোড়ল আছে যারা, তারা কিন্তু বলে দেয় যে অমুক জায়গাটা গাছটাকে ভেঙে আনো। এই ভক্তরা গিয়ে কোনো রকম কুড়ুল কাঠারি না নিয়ে গিয়ে এমনিতেই হাতে ভেঙে বা দড়ির সাহায্যে ভেঙে গাছটিকে নামে। যদি ভাঙার পরে চলে আসবে এলো। এবার আজকে পূর্ণিমার দিন, মানে বুদ্ধ পূর্ণিমার দিন। বুদ্ধ পূর্ণিমার দিনে এবার সব এই মান গোসাইতে আছে, সেটা গ্রামে গ্রামে ঘোরা হয়। এবার ঘোরার পরে এই প্রায় 1টা-1:30টার সময় এখান থেকে আবার ভাড়ার আমার ঘট নিয়ে গিয়ে ওইখান মাইক ঠাকুর পুজো আমাদের গ্রামের ভেতরেই, সেইখান থেকে ওই ভাড়া খেলতে খেলতে আমাদের এখানে আসে। আসার পরে 2 জায়গায় পুজো হয়। এক জায়গায় যেখানে বললাম ধর্মরাজটা প্রথমে আমাদের 3 জায়গা থেকে এসেছে, সেটা পুরনো ধর্মশালা বলা হবে, পুকুরটা পাড়টায়। ওইখানে আগে পূজা ভোগ বলি হবে, তারপর আমাদের মেনের জায়গায় এসে পূজা ভোগ বলি হবে এবং বলি হবে। তারপর বলি হওয়ার পরে এবার ভক্তদের যে 3 দিন না খেয়ে না দিয়ে ছিল যারা, তাদেরকেও দেবাশীরা একটু নিয়ম ভঙ্গ করে দিয়েও তো অনুমতি দিয়ে দেয়, এবার খাওয়া দাওয়া হবে। তাহলে আর কেউ খাওয়া দাওয়া কিছু করে না। যাই হোক, তারপরের দিনে ওই ফুল খেলা হয়, মানে যে গাছটা ভেঙে আনা হলো ওই গাছটাকেই একটু আপনার সাহায্যে দগ্ধ করে তারপরে খেলাধুলো করে নিয়ে এবার আমাদের একটা এখন বর্তমানে যেটা দেখছি সেটা এই পিপিলিকা সার বলে আর কি, যেখানে মানুষ সবাই মিলে একসঙ্গে ভক্তরা কোমর দিয়ে সব ওখানে সব শুয়ে থাকে। এবার আমার গ্রামে বা আশেপাশের সমস্ত ভক্তরা যারা আছে তারা কিন্তু মিষ্টি বিতরণ করে। এই মিষ্টি বিতরণটা এক একজনের মধ্যে 1-1.5 কেজি 2 কিলো করেও পায়, সেটা সেটা যাই পান। এবার সে মিষ্টি দেখানো হয়ে গেল, মিষ্টি পাই এবং মিষ্টি খেলা হয়ে যাওয়ার পরে এই যেখানে আর এক জায়গা থেকে আমাদের যেখানে এখানে এসেছিল সেইখানে মাইল 3 জায়গায় ফিরে যায় ওই ভক্তরা সব ওই বাসের ধারে সব। সেটা কোন জায়গা? মারগ্রাম। মারগ্রাম? হ্যাঁ, আচ্ছা। মারগ্রাম ওটা হ্যাঁ। ধর্মরাজ বর্তমানে গ্রাম্য দেবতা হিসাবে পূজিত হলেও আসলে অন্য গ্রাম থেকে আসা, তার ইতিহাস জেনে নেব। ধর্মডাঙ্গা থেকে মারগ্রাম থেকে গ্রামের ভিতরে আদি যেটা গ্রামের বাইরে, ওটা ফুলপাত্র গ্রামের বাইরে পরে আমাদের গ্রামে। আচ্ছা, ধর্মডাঙ্গাতে এখন তো এর কোনো মন্দির টন্দির আছে নাকি যেখান থেকে এসেছিল? কোথায়? ধর্মডাঙ্গাতে আমরা কেউ যাই না বা জানি না। ও বলছে নাকি বাসের ধারে কাছে ছিল। আচ্ছা। আর এখন মায়ের গ্রামে বাসের ধারেই, কিন্তু বাসের ধার 2-1টা আছে এখন, একটু সব তুলে দিয়ে সব মন্দির গড়া করে দিয়েছে। একটা ধর্মরাজের 2টো ঘোড়া এনে ওরা মন্দির করে দিয়েছে। হচ্ছেন মুখোশ নাচের ভক্ত অপূর্ব বাগদি। এই গ্রামের গ্রাম্য দেবতা ধর্মরাজ সেবায়িত কুম্ভকার সম্প্রদায়। বাৎসরিক গাজন হয় বুদ্ধ পূর্ণিমায়। ধর্মরাজের সন্ন্যাসীরা প্রধানত 2টি পর্যায়ে বিভক্ত। প্রথমত বংশানুক্রমিক নির্দিষ্ট ভক্ত, এরা আবার 3টি গোষ্ঠীর, যেমন গ্রামের মোড়ল বাড়ির একজন, সেবায়িত বাড়ির একজন এবং বাগদি বাড়ির একজন। দ্বিতীয়ত মানতের ভক্ত, এদের সংখ্যা প্রচুর। বংশানুক্রমিক ভক্তদের মধ্যে বাগদি বাড়ি থেকেই একজন কালিকামুখা নাচ করেন। ভাঁড়ালের দিনে বাগদি ভক্ত ভাঁড়াল নাচও করেন। চতুর্দশীর রাতে হঠাৎ এই ভক্ত লোকচক্ষুর আড়াল থেকে অন্তর্হিত হন। সকল ভক্তরা মিলে
তাকে খোঁজাখুঁজি শুরু করে। খুঁজে পাওয়ার পর ঢাকের বাজনার সহকারে তাকে ধর্মরাজ মণ্ডপে নিয়ে আসা হয়। এদিকে বাগদি ভক্ত বেনারসি শাড়ি, চুড়ি, গহনা, চাঁদমালা ইত্যাদিতে সজ্জিত হয়ে মুখোশ পরিধান করে হাতে খড়গ নিয়ে কালীর ভঙ্গিমায় দাঁড়িয়ে পড়েন। ঢাক, কাশি আর মেয়েদের উলুধ্বনি চলতে থাকে সমান তালে। যতক্ষণ না তার মনের মধ্যে দেবী কালিকার ভাব জাগ্রত না হয় ততক্ষণ সে ছবির মতো দাঁড়িয়ে থাকে। ভাব এলে রণরঙ্গিনী মূর্তিতে তিনি উদ্দাম নৃত্য শুরু করেন। মুখোশ নাচ হস্তিনাপুর গ্রামের ধর্মরাজ পুজোর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই মুখোশ নাচ দেখার জন্য শুধু গ্রাম নয়, ভিন গ্রামের জনগণও আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকে। এই মুখোশ নাচ কীভাবে হস্তিনাপুরের ধর্মরাজের সঙ্গে যুক্ত হলো সেটা এবার শুনে নেব। বলুন। এই আমার ধর্মরাজ মন্দিরের দক্ষিণে একটা শাখা নদী আছে। এই শাখা নদীর উপরে চাঁদপুর বলে একটা মন্দির। এই চাঁদপুরে গ্রাম চলেছিলাম। এই গ্রামে থাকা পরে ওই বান টান আসার পরে বা কিছু একটা দুর্ভিক্ষ হয়ে গিয়েছিল। সেই দুর্ভিক্ষের জন্য কিন্তু এখান থেকে গ্রামটা উঠে গিয়ে আর 2 মাইল দক্ষিণে যে গ্রামটা প্রতিষ্ঠা হয়েছে। এই প্রতিষ্ঠা হওয়ার পরে ওই চাঁদপুরি যাদের এখানে ছিল আর কি, যারা ওই তাদের ঘরেই মা কালী ছিল। যে সেই মা কালীটাকে তারা নিয়ে যেতে পারে নাই। যে না নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে এবার পড়া বছর করে আর কি, তখন সবাই বলেছিল তার যখন কালী ছিল তখন তারটা কিছু করতে হবে, তা কী আর করা যাবে, যে মন্দিরটাকে আমার এই ধর্মরাজ ঘরে দিয়ে গেছে। আর এই মুখোশ খেলার আগে ওর একটা করে মালা দিয়ে দেয় প্রত্যেক বাড়ি, একটা মালা দিয়ে দেয়। আর মালা দিয়ে গেলে পরে আজকের বলিতে ওর একটা এমনি অংশ পায় আর কি। ওইটা ওদের ওই মালাটা দেওয়ার যে ছক, এখান থেকে একটা প্রসাদ দেওয়ার এটা ওই সামনে গ্রামের থেকে মুখোশটা নিয়ে এসে এখানে
অর্থাৎ মুখোশটা তো এখন যারা পরে তারা জাতিতে বাড়ি হ্যাঁ জাতিতে বাগদি সম্প্রদায়, তা ওটা ওদের বংশ পরম্পরা। তাহলে ওটা কি ওই চাঁদপুরের শস্য ওরা পেয়েছে না এখানে ধর্মরাজ থেকে? ধর্মরাজের শস্য। মুখোশ নাচের অংশ বিশেষ দেখার পর এবার তুলে ধরব ভাড়াল আনা। ভাড়াল আনার সময় বিশেষ নৃত্য সহযোগে ভক্তরা নিয়ে আসার জন্য একে ভাড়াল নাচ বলে। গ্রামের নির্দিষ্ট পুকুরে ভক্তরা স্নান করে কলসে জল ভর্তি করে নিয়ে আসে। এই কলস বা ভাঁড় থেকেই ভাড়াল শব্দটি এসেছে বলে ধরে নেওয়া হয়। ভাড়াল আনার পরিবার নির্দিষ্ট থাকে এক এক গ্রামে এক এক রকমভাবে। হস্তিনাপুরে যেমন 3টি পরিবারের বাধ্যতামূলক একজন করে ভাড়াল আনতেই হবে। প্রথমত যারা সেবাইত অর্থাৎ পাল বংশধররা, দ্বিতীয় যারা টোটাল এই ধর্মরাজ পুজো দেখাশোনার ভার আছেন অর্থাৎ মোড়ল পরিবার, যারা মণ্ডল পরিবার নামে পরিচিত। আরেকটি যিনি মুখোশ নাচেন অর্থাৎ বাগদি সম্প্রদায়ের, সেই বাড়ি থেকে একজনকে ভাড়াল আনতেই হয়। এর বাইরে যাদের মানত থাকে তারা ভাড়াল আনতে পারে এই গ্রামের নিয়ম অনুসারে। ধর্মরাজের উৎসব খুব প্রাচীন উৎসব। ধরে নেওয়া হয় এটি একটি কৃষি কেন্দ্রিক উৎসব। এই ভাড়াল বিভিন্ন ধরনের সুধা, দুগ্ধ বা জলে। এই জল নিয়ে আসাটাও অনেকটা জল সংরক্ষণের বিষয় তুলে ধরা যেতে পারে। আবার এই জল এনে দেবতাকে তুষ্ট করার দিকটিও তুলে ধরা হয়। এই উৎসব প্রধানত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসের পূর্ণিমাকে কেন্দ্র করে গড়ে ওঠে, যে সময়ের বৃষ্টির অপ্রতুলতা দেখা যায়। তাই দেবতাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই হয়তো এই ভাড়াল আনা পদ্ধতিটির প্রচলন ছিল। এছাড়া ভাদ্র মাসের সংক্রান্তিতেও ধর্মরাজের পুজো হয়ে থাকে। যে ভাড়ালগুলি এনে রাখা হয়েছিল সেখানে বিভিন্ন উপাচারের কাজ শুরু হয়। গ্রামের দেওয়াসীন এবং ব্রাহ্মণ সম্প্রদায় মিলে এর কাজ শুরু করে। এখানে সিঁদুর দেওয়া হয়, মালাটা পরিয়ে রাখা হয় এবং যে কলসটা আনা হয়েছিল তাকে একটি কৌটের দ্বারা ঢেকে দেওয়া হয়। এরপর হয় ভক্ত নাচ ও ভক্ত গড়াগড়ি, যা চৈত্র গাজনে ভক্তদের মতনই, যা এর আগে আমার চ্যানেলে দেওয়াও আছে। এরপর ভক্তদের মাথায় ভাড়াল বা কলসটিকে তুলে দেওয়া হয়। ধূপ, চামর, ক্ষীর জল ইত্যাদির দ্বারা উপাসনা করা হয় এবং এরপর ভক্তরা অবচেতন মনে চলে যায়। অপরদিকে ঢাক সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বেজে ওঠে।
বাদ্যযন্ত্রের বাজনা ভক্তদের যতক্ষণ না পছন্দ হবে ততক্ষণ তারা এক পাও এগিয়ে যায় না। বাদ্যকাররা তাদের বাদ্যযন্ত্র নামিয়ে ভক্তদের এবং দেবতার উদ্দেশ্যে স্মরণ করে আবার তাদের বাদ্যযন্ত্র কাঁধে তুলে পুনরায় নতুন তালে বাজাতে শুরু করে। পা বাজলে ভক্তরা এগিয়ে চলে। বাজনার তালে তালে ভক্তরা এগিয়ে যায়। এগিয়ে যেতে যেতে কখনো যদি বাজনা বেসুরো হয়ে যায় বা পছন্দ না হয় তখন তারা ভারাল সহ নৃত্য থামিয়ে দেয়। তারপর পুনরায় নতুন করে আবার বাজনা শুরু হয়। এইভাবে চলতে চলতে বাজনা বেসুরো হলে ভারাল সহ ভক্তরা দাঁড়িয়ে পড়ে আবার তাদের সন্তুষ্ট করার জন্য বাজনা বাজাতে নতুন তালে। গ্রামের শিশু থেকে বৃদ্ধ সকলেই নেমে পড়ে এই রাজপথে এবং যে যার মতো আনন্দে মহোৎসবের রূপ ধারণ করে এই ভারাল নাচের যাত্রা। রাস্তার দুই পাশে পুষ্প বৃষ্টির সাথে বাতাসা বৃষ্টি ঘটে।
যার যা মানত থাকে এই ভাড়াল চলাকালীন বাতাসা ছেটানো হয়। গ্রামের বাতাসার পরিমাণ যদি হিসাব করা যায় তা কেজিতে নয় কুইন্টালে হবে। আর একটা মজার বিষয় হচ্ছে কখনো ভাড়াল আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছনের দিকে ফিরে যায়। ভাড়ালের এই এগোনো পিছনো এই যাত্রাপথটা বেশ মজারই লাগে। অবশেষে পৌঁছে গিয়েছি ধর্মরাজের মন্দির প্রাঙ্গণে। দেখুন লোকে লোকারণ্য। ভাড়াল নিয়ে ভক্তরা পৌঁছে গেল ধর্মরাজের মন্দিরে। একদিকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের নাচ, অপরদিকে বাইরে দর্শনার্থীদেরও সমান তালে নাচ চলছে। মুখোশ নৃত্য যিনি করবেন তিনি যে ভাড়ালটি এনেছেন, এবার সেটাকে ধীরে ধীরে বাকিরা নামিয়ে নিচ্ছে। এরপর এই ভাড়ালটিকে বরণ করে নেওয়ার পর্ব চলবে। ভক্ত আছে অবচেতন অবস্থায়। এবার তার থেকে ভাড়ালটিকে আলাদা করে নেওয়া হচ্ছে।
ভক্তর কাছ থেকে কলসটা অর্থাৎ ভাড়াটা নিয়ে নিলেও তার হাতের অবস্থান ওই একই অবস্থায় আছে। এরপর এই সকল ভক্তদের বাকি ভক্তরা কাঁধে নিয়ে মোড়ল বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দিলাম মোড়ল বাড়ির উদ্দেশ্যে। প্রাচীন রীতি বা কলাকৌশল অবলম্বন করে এই ভক্তদের অবচেতন অবস্থা থেকে চেতন অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। এবার ভক্তদের সাথে আমিও বেরিয়ে এলাম আবার মেন মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে ফিরে এসে দেখলাম দর্শনার্থীদের নাচ তখনও চলছে। জোর তদারকি করেন মোড়ল মশাইয়ের কথা এবং সব শেষে দর্শন করব ধর্মরাজ ঠাকুরের। জমিদারি আমল থেকে মোড়ল, এটা ঠিক কথা। আপনাদের কি কি দেখভাল করতে হয় এখানে দেখভাল করতে হয় বলতে ওই জমিদারি আমল থেকে আমাদের মোড়লির জন্য অনেক কিছুই লাগে, যেমন দুটো পাঁঠা লাগে। লাগানো বলছে না, তোমার এখানে দেখভালটা কি, তুমি কি কি দেখতে চাই? পুজোর যাবতীয় যা কিছু এই 5 দিনে দেখাশোনা করার দায়িত্ব। শুধু 5 দিনের নয়, সারা বছর, সারা বছরই সারা বছরের দায়িত্ব, কিন্তু এইটা বিশেষ আর কি, সেটাও বলতে চাইছে। আর এই বিশেষ এই পুজোতে কি কি জিনিস লাগে আপনাদের? আমাদের লাগে এখন একটা পাঁঠা লাগে, সিংহাসনে কাপড় লাগে, তেল লাগে, সিন্দুর লাগে, মানে মাখানো সিন্দুর, তেল, তারপর প্রদীপ জ্বালানোর জন্য ঘি লাগে, আর এবং ফলমূল এবং চিড়ে ভোগ। আর বাড়ি থেকে কাউকে ভক্ত হইতে হয়? ভক্ত বাধ্যতামূলক নাই, কিন্তু হয়। বাধ্যতামূলক নাই, কিন্তু ভক্ত না হলে তো এই দেখভাল করতে পাওয়া যাবে না। বাধ্যতামূলক যাবে, মনোর হিসেবে পাওয়া যাবে, কিন্তু সে দেখভাল হবে না, সে আলাদা যাবে। আপনাদের নাম? আমার নাম জগন্নাথ মন্ডল। মন্ডল, মাথায় মন্ডল। আর ভাই পাশে কয় সেই ধর্মরাজটা দেখাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন।